ইডির কাছ থেকে ফাইল নিয়ে যাওয়া পালিয়ে গেছে, সুপ্রিম কোর্টের জাস্টিস কাছ থেকে দিদি ফাইল নিয়ে পালায়নি, এটা জাস্টিস সৌভাগ্য, ওখান তিনি পালাতে পারতেন। গীতা পাঠের প্রসঙ্গটা না উঠলে কি কোরআন পাঠের প্রসঙ্গটা উঠতো? ভারতের যত রাজ্যে মুসলমান আছে সবচেয়ে পিছিয়ে পড়া অংশের মুসলমান হচ্ছে এই বাংলার মুসলমানরা। বিজেপিতে 1% মুসলমানরা ভোট দেয় না, 1% দেয় না। সুপ্রিম কোর্ট সব ক্ষেত্রে মাননীয়াকে পাত্তা দিচ্ছে না, এটা ইন্টারেস্টিং। কটা নিগ্রহের ক্ষেত্রে দিদি সুপ্রিম কোর্টে মামলা করে, যাকে বলুন তো, এটা চান মনে হয় যে পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে মার খাক, এখানে তিনি সেটা নিয়ে রাজনীতি করবেন। দিদির রাজ্যে, দিদির বন্ধু রাজ্যে মেরে দিল, দিদি কি করছিলেন, কি করেছেন? গরিব লোক মরে যাবে, গরিব লোক মানুষ নাকি? যে গরিব, যে দুর্বল সবাই মানুষ নাকি, তার মরে যাবে উচিত। বেলডাকাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা মুসলমানদের পাশে আছি এটা প্রমাণ করার জন্য তিনি সুপ্রিম কোর্টে গেছেন। কাজের কাজ, লাভের লাভ, কিচ্ছু হবে না, পরিষ্কার। আসলে জাতি মরে গেছে, জাতির গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ প্রচন্ড ধরে গেছে। 25% বকেয়া দিতে বলেছিল বছর খানেক আগে, 25%, সেটা হাত ছাড়া হয়েছে, দেয়নি। আবারও 25% দিতে বলেছে, দেবে না। দিদি এই 25% বকেয়া দিয়েকে 20 বাও জলে ফেলবে। দিদি মনমোহিনী, জনমোহিনী, সব মোহিনী, মহামোহিনী তিনি। দিদির মতো পণ্ডিত লোক পৃথিবীতে নেই। আইপিএস এর বউ, সে ও ভাতে চায়, তারা মসজিদকে দেখতে আসবে, কিন্তু ভোটটা অন্য পার্টিকে দিয়ে দেবে, যারা মানুষের জন্য রক্ত ছড়ায়। সেই মানুষগুলোকে যদি এরা খুঁজে পায়, কাজের কাজ হবে। নতুবা এই ঝকঝকে তকতকে লকলকে ধকধকে টালিগঞ্জকে তুলানো। বিরিয়ানি খাওয়ার কথা বলেছে না, বিরিয়ানি ওইটার জন্য লোক যাবে। দেখো, কেউ বিরিয়ানিটা যদি খেতে দেয়, কেন যাবে না বলো তো? একটু খাওয়া দাওয়া হলো, মজা হলো, কলকাতার বিভিন্ন পার্ক গুলো আছে, ঘোরা হলো। কতদিন ভিক্টোরিয়ায় যায়নি, কতদিন ওই চিড়িয়াখানাটা আছে না, চিড়িয়াখানাটা যায়নি, কলকাতা মিউজিয়ামে যায়নি। এগুলো একটু ঘোরা টোরা হলো, একটু কলের মাঠটায় আড্ডা দেওয়া হলো। এই কলকাতায় বা ভ্রমণ ট্রমণ করতে আসে। ওই যখন বাম আমল ছিল না, তখন এই দায়িত্ব নিয়েছিল সুভাষ চক্রবর্তী। তো সুভাষ চক্রবর্তীকে সব তখন সোভিয়েত ইউনিয়ন ছিল, রাশিয়া। তখন জিজ্ঞেস করেছিল যে কি এমন জাদু আছে, আমরা পারি না, এত বড় দেশ, আপনি একটা রাজ্যের লোক এত লোক জড় করে দেন। তখন সুভাষ চক্রবর্তী বলছিল, বলেছিল যে আমরা মার্ক্সবাদ বলতে পারি সবাইকে, মার্ক্সবাদ। দেখুন, সবাইকে জিজ্ঞেস করে তো সব মার্ক্সবাদ শিখিয়ে দিয়েছিল, মাছ ভাত। কি মাছ ভাত মানে, এলি মাছ ভাত খাওয়াবো, এলি কি খাওয়াবো, মাছ ভাত খাওয়াবো। সেই লোভে গোটা পশ্চিমবঙ্গ থেকে লোক চলে এসেছিল মাছ ভাত করে। এবার বলে, কেউ জিজ্ঞাসা করলে তুই মাছ ভাত বলবি, তো ওরা তো বিদেশি, সোভিয়েত ইউনিয়নের লোক, ওরা মাছ ভাতকে মার্ক্সবাদ ভেবেছে। মার্ক্সবাদ, ওরে বাবা, চারিদিকে মার্ক্সবাদ। হুমায়ুন কবির ঠিক তাই করছে। ও জানে হুল্লোড়, একটা মোল্লাদের শুশুড়ি দিয়ে দেওয়া, তারপরে বিরিয়ানি। ওরে বাবা, মুসলমান বিরিয়ানি খাবে না, আর্সেনাল টার্সেনাল আছে সব খাবে না, কিন্তু আর্সেনাল লেভেলে হবে না। যত বিক্রিদের জন্য বিরিয়ানি না, পচা মুরগি টুরগি কিনা যাই না, সস্তা মুরগি কিনা, এসবগুলো খাও না। তো ঘটনা হচ্ছে, আমার বক্তব্য, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করেছে কার্তিক মহারাজ, তো বেলডাঙ্গায় থাকেন কার্তিক মহারাজ, আর হুমায়ুন কবিরও বেলডাঙ্গার, গল্পগুলো সব বেলডাঙ্গারই হচ্ছে। তাহলে কি 5 লক্ষ কণ্ঠকে কি টপকাতে পারবে? 6 লক্ষ কণ্ঠ করতে পারবে? মানে 6 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ। আচ্ছা, আমি তো তাই বলবো রে বাবা, টপকাতে তো হবে নাকি? সবই তো কম্পিটিশন, সবই তো চ্যালেঞ্জ। গীতা পাঠের প্রসঙ্গটা না উঠলে কি কোরআন পাঠের প্রসঙ্গটা উঠতো? এটা যত বাড়বে, ধর্মীয় সুশ্রী তত বাড়বে, তত হিন্দুত্ববাদীরা আরো আলোচনা করবে, তত হিন্দুত্ববাদীদের জায়গা আর মসজিদ হবে, যত বাবরি মসজিদ হবে, রাম মন্দির অনেক বেশি হবে। মুসলমান মোল্লাদের খাবার পয়সা নেই, কদিন পয়সা দেবে? হিন্দুদের প্রচুর পয়সা আছে, গোটা পৃথিবীতে হিন্দুরা ছড়িয়ে আছে চারিদিকে, প্রচুর বিদেশি ফান্ড চলে আসবে, একটা পরে রাম মন্দির তৈরি হবে, জেলায় জেলায় রাম মন্দির তৈরি হবে। এইটা ছিল না পশ্চিমবঙ্গে, এটা হবে, আর লাভ হবে কারো কারো। আমার প্রশ্ন এই জায়গায় নয়। আমি এরা গতকালকে বা পরশু বলার চেষ্টা করেছি যে মুসলমানদের কি উন্নতি চাওয়া হয়? যদি মুসলমানদের উন্নতি চাওয়া হয়, তাহলে মুসলমানদের চাকরিতে উন্নয়ন হোক, ব্যবসায় উন্নয়ন হোক, অর্থে উন্নয়ন হোক, শিক্ষা দীক্ষায় উন্নয়ন হোক, সংস্কৃতিতে উন্নয়ন হোক, স্বাস্থ্যের উন্নয়ন হোক, মুসলমান এলাকার যে পরিবেশ আগুন না ধরে যায়, নাজিরাবাদ যাতে না হয়, তার উন্নয়ন হোক, হেলথ হাইজিনের উন্নয়ন হোক, যেটা আমি আগে বলছিলাম, এবং মর্যাদার উন্নয়ন হোক, আর এম্পাওয়ারমেন্টের উন্নয়ন, ক্ষমতায়ন যাকে বলে, কিচ্ছু নেই। বাবরি মসজিদ নাম বলে গরম খাইয়ে দিয়ে লোকের কাছে চাঁদা নিয়ে এসব করে কি হবে বলুন তো? উনি বলছেন বাবরি মসজিদ করছি, পরে আমরা হসপিটাল স্কুলও করবো। আরে ওই জন্য কেউ পয়সা দেবে না হুমায়ুন বাবু, আপনি আপনাকে চ্যালেঞ্জ করছি, হসপিটাল করার জন্য পয়সা চেয়ে দেখুন, করতে পারবেন না। যদি তাই হতো, কলকাতা বা পশ্চিমবঙ্গে মুসলমানদের দ্বারা পরিচালিত একটা উচ্চ মার্গের হসপিটাল হতে পারত, অনন্ত আনন্দলোক হসপিটালের মতো।
সারাফ সাহেব একলা উদ্যোগ নিয়ে আনন্দলোক হসপিটালে 5-6টা ব্রাঞ্চ করেছে, একটা মোল্লা পেরেছে? একটা মোল্লা উদাহরণ দিন। একটা আইআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পেরেছে মুসলমান এতদিন ধরে? আইআইটির মতো একটা এমস এর মতো মেডিকেল কলেজ তৈরি করতে পেরেছে? একটা গোটা ভারতে। সব ফালতু কথা বলা কম, আপনি পাগলামি হচ্ছে পুরো। এই পাগলামি যত বাড়বে, কিচ্ছু নয়, প্রতিহিংসা, রাজনৈতিক এটা বিড়ম্বনা, এটা হচ্ছে আকছাকছি। যত করবে যারা সবল তারা জয়লাভ করবে। সবল কারা? হিন্দুরা। বাংলায় মুসলমানরা হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া মুসলমান, দুর্বল। সাচার কমিটির রিপোর্টে তাই বলেছে। ভারতের যত রাজ্যে মুসলমান আছে সবচেয়ে পিছিয়ে পড়া অংশের মুসলমান হচ্ছে এই বাংলার মুসলমানরা। এই আমার বাড়িতে কাজ করছে একটি ছেলে, ওর নাম নূর। আমাকে হঠাৎ করে বললো যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, তারা নাকি 5 লক্ষ টাকা লোন দেবে। সেই লোনটা দিতে গেলে ওই কিছু টাকা প্রসেসিং চার্জ দিতে হবে বলে প্রথমে 3,000 টাকা না 3,500 টাকা দিয়ে দিয়েছে, আবার 4,500 টাকা চাইছে। আমাকে হট করে বললো, আমি তদন্ত করে দেখলাম অন্য ফোন ধরছে না, তার ফোনটা ধরছে। তদন্ত করে দেখলাম পুরোটা ফ্রড, চিটিং বাজ। যেই ধরেছে ফোনটা কেটে দিয়েছে। সে নাকি তেলেঙ্গানা থেকে ডিল করছে, ওখানে কি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আছে, বিনা সুদে নাকি লোন দেয়। হলো মুসলমান সমাজের এই হচ্ছে কাজ। বেচারি খেটে খাওয়া মানুষ, ও টাকা চলে গেল, আরো যেত আমি মধ্যিখানে না থাকলে। স্যার, আমি একটু আসবো একটা প্রসঙ্গে। বাবরি যাত্রার পরিকল্পনা করেছেন হুমায়ুন কবির ইতিমধ্যেই। মুর্শিদাবাদে বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরুর ঠিক পরদিনই, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি থেকে 100 গাড়ি নিয়ে বাবরি যাত্রা শুরু করবেন হুমায়ুন কবির। নদিয়ার পলাশী থেকে হুমায়ুন কবিরের নেতৃত্বে এই যাত্রা যাবে উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত। এটা তো আদবানির থেকে শেখা হয়েছে, আদবানি রথযাত্রা। আদবানি কি ওই রথযাত্রা করেছিলেন? তিনি কি খুব গোঁড়া ছিলেন? আমি জানি না, তিনি উদারচেতা লোক বলে আমার ধারণা। আদবানি, তার দরকার ছিল এই ধরনের রাজনীতি, তার দরকার ছিল। আর তার যা লক্ষ্য ছিল সে তো পূরণ হয়েছে। রাম মন্দির তো তৈরি হয়েছে, বিশাল বিপুল রাম মন্দির তৈরি হয়েছে না? তো ঘটনা হচ্ছে তাদের যে সংগতি আছে, রাজা রাম মন্দির তৈরি করেছে কারা? রাম মন্দির তৈরি করেছে জনগণের টাকায়, মানে কোনো ট্যাক্সের টাকায় নয়, আম লোকের আবেগের টাকা ওটা। তো সেখানে তো টাকা সংগৃহীত হয়েছে বিপুল ভাবে। আর রাম মন্দির তৈরি করেছে একটা অনেকগুলো সংস্থা মিলে, অনেকগুলো হিন্দুত্ববাদী সংস্থা মিলে রাম মন্দির করেছে। আর এখানে যে ইউপি তারাই করছে বাবরি মসজিদ, একটা রাজনীতি সংগঠন করছে। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, সামাজিক সংগঠন না কিন্তু রাজনৈতিক সংগঠন। বাবরি মসজিদ তৈরির পিছনে বিজেপির ইন্ধন ছিল কেউ বলতেই পারে, কিন্তু তাদের নেতৃত্বে ছিল কিন্তু ট্রাস্ট এবং অনেকগুলো সামাজিক হিন্দুত্ববাদী সংগঠন। আমাদের বাবরি মসজিদ তৈরি করছে রাজনৈতিক সংগঠন, তারা রাজনীতি করবে এটা নিয়ে। তাদের একমাত্র লক্ষ্য রাজনীতি করা। আমি পরিষ্কার করে বলছি, হুমায়ুন কবির সাহেবকে আমি চিনি। তিনি সব জায়গাটা ঘুরে বেড়িয়েছেন, তিনি বেড়াতে যান খুব ভালো। তিনি কংগ্রেসে ছিলেন, তিনি নির্দলে ছিলেন, তিনি তৃণমূলে ছিলেন, সিপিএমটা মনে হচ্ছে ছিলেন না। তারপরে তিনি বিজেপিতে ছিলেন, আবার তিনি তৃণমূলে গিয়েছিলেন, আবার তিনি জেইউপিতে গেছেন। খুব ভালো। তিনি ঘুরতে বেড়াতে খুব পছন্দ করেন। বিভিন্ন দ্বার প্রান্তে গেলেন, কখনো গয়া গেলেন, কখনো কাশি গেলেন, কখনো বারাণসী গেলেন, কখনো আজমির গেলেন, ইত্যাদি ইত্যাদি, কখনো মক্কায় চলে যাবেন। এরকম ঘুরতে বেড়াতে খুব পছন্দ করেন। তার রাজনৈতিক যাত্রাটা এমনই। আমি ভালো মন্দ যাচ্ছি না, আমি জনগণকে বলবো আপনারা সঠিকটা বুঝুন, কে কি বলছে সব ছাড়ুন, কি করলে জাতিটা বাঁচবে এটা বুঝুন। জাতিটার মর্যাদায় তলিয়ে গেছে। দুধেল গাইদের তো সবাই ইউজ করেছে। কংগ্রেস প্রথমে তার আমলে কংগ্রেসের জন্য জান দিয়েছে কারা? মুসলমান না। সিপিএম এর জন্য জান দিয়েছে কারা? মুসলমান না। তৃণমূলের জন্য জান দিচ্ছে কারা? মুসলমান না। বিজেপি ক্ষমতা আসেনি, বিজেপিতে 1% মুসলমানরা ভোট দেয় না, 1% দেয় না। কিন্তু জান দেবার, শহীদ দেওয়া হওয়ার তালিকায় বিজেপির যতগুলো লোক মারা গেছে তার মধ্যে 5% মুসলমান। এরা মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকে, এরা মিছিল ভরায়, মিটিং ভরায়, এদের কাজ এইটা। আর মারে মুসলমান মনে মুসলমান, এ তো আমার তৈরি করা 15-20 বছর আগের গল্প। আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তির ঘটনার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ কে দেওয়ার সিদ্ধান্তে হস্তক্ষেপ করলো না দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে অশান্তি হয়েছিল, সেই বেলডাঙ্গায় অশান্তির ঘটনার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ কে দেওয়ার সিদ্ধান্তে হস্তক্ষেপ করলো না দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। এই তদন্তের বিরোধিতা করে পশ্চিমবঙ্গ সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল, তাদেরকে দেখা গেছিল। কিন্তু শীর্ষ আদালতের দ্বারস্থ হলেও বুধবারের শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, আপাতত এনআইএ এর তদন্তই চলবে, তবে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ইউপি এর 15 নম্বর ধারা প্রযোজ্য কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। বিরোধীরা বলছে যে তৃণমূল ভয় পাচ্ছে। আইনগতভাবে এই অভিযোগ ঠিক কতটা যুক্তিসঙ্গত আপনার? দেখো, একটা পরিষ্কার কথাবার্তা, সুপ্রিম কোর্ট সব ক্ষেত্রে মাননীয়াকে পাত্তা দিচ্ছে না, এটা ইন্টারেস্টিং।
উনি সওয়াল জবাব অনেক কিছু করলেন। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, আচ্ছা পরিযায়ী শ্রমিক মারা গেছে বলে ওখানে উত্তেজনা হয়েছিল, তাই তো? শোনা গেল পরিযায়ী শ্রমিককে হত্যা করা হয়নি নাকি, কিন্তু প্রকৃত অর্থে অনেক জায়গায় পরিযায়ী শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা বাস্তব। আচ্ছা একটা কথা বলুন তো, পরিযায়ী শ্রমিকরা যদি ভারতের বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, হিন্দু মুসলিম নির্বিশেষে, তারা গরিব, তারা অসহায়, তারা খেটে খাওয়া মানুষ, তারা যদি ক্ষতিগ্রস্ত হয়, দিদির কি ভূমিকা ছিল? পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা ছিল। পশ্চিমবঙ্গ সরকার যখন অনায়াসে গোয়া চলে যায়, উত্তরপ্রদেশ চলে যায়, সর্বত্র উনি বলেছিলেন গোটা পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষের মুসলমানদের পাহারাদার আমি। পরিযায়ী শ্রমিকদের মধ্যে বাংলাদেশি মুসলমান এই তকমা দিয়ে নাকি মারা হচ্ছে, তাই তো দাবি? তাহলে তার জন্য দিদি কি পদক্ষেপ নিয়েছেন? কটা নিগ্রহের ক্ষেত্রে দিদি সুপ্রিম কোর্টে মামলা করেছে আগে বলুন তো এটা? কটা নিগ্রহের ক্ষেত্রে বলুন? অনেকগুলো নিগ্রহ হয়েছে বলে দিদি অভিযোগ করছে, মারা গেছে অভিযোগ করছে। কটা ক্ষেত্রে দিদি সুপ্রিম কোর্টে মামলা করেছেন, কটা ক্ষেত্রে সে রাজ্য সরকারের সাথে টাসেলে গেছেন, কটা ক্ষেত্রে তার প্রতিনিধি দল সেখানে গেছে রিহ্যাবিলিটেশন করার জন্য, তাদেরকে মুক্ত করার জন্য ব্যবস্থা হয়েছে, কটা ক্ষেত্রে বলুন আগে? কিচ্ছু করেনি। উনি চান মনে হয় যে পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে মার খাক, এখানে তিনি সেটা নিয়ে রাজনীতি করবেন। ক্লিয়ার? বেলডাঙ্গা যেটা হয়েছে তো অশান্তি হয়েছে, আর কিচ্ছু হয়নি। ওরা বিপদগামী, বিধ্বস্ত, ওরা অসচেতন, কেউ বলে এটা করিয়েছে। কারণ আমরা জানি যে যে পরিযায়ী শ্রমিকটা মারা গিয়েছিল বলে দাবি করা হয়েছে, সেটা তার বন্ধু রাজ্যের। কোথাকার, কোন রাজ্যে ছিল? কোন রাজ্যে ছিল ওটা জানো? কোন রাজ্যে মারা গিয়েছিল ওটা? কোন রাজ্যের? ঝাড়খণ্ডের। তো ঝাড়খণ্ডে তো ওই সোরেন, শিবু সোরেন আর ওই তার ছেলে, এরা কে? দিদির কাছের লোক তো। তাহলে তারা তো দিদির লোক। দিদির রাজ্যে, দিদির বন্ধু রাজ্যে মেরে দিল, দিদি কি করছিলেন, কি করেছেন? আসলে এই অশান্তিটা চাওয়া হচ্ছে। গরিব লোক মরে যাবে, গরিব লোক মানুষ নাকি? যে গরিব, যে দুর্বল সবাই মানুষ নাকি, তার মরে যাবে উচিত, এটাই হচ্ছে পলিসি। তার ডেড বডি হচ্ছে আসল। জীবন্ত পরিযায়ী শ্রমিক নয়, মৃত পরিযায়ী শ্রমিক হচ্ছে সম্পদ। তাই যত মরবে তত রাজনৈতিক লাভ। দিদি পরিষ্কার জানেন এতে সুপ্রিম কোর্টে গিয়ে কিচ্ছু হবে না, কিন্তু বেলডাঙ্গাতে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা মুসলমানদের পাশে আছি এটা প্রমাণ করার জন্য তিনি সুপ্রিম কোর্টে গেছেন। কাজের কাজ, লাভের লাভ, কিচ্ছু হবে না, পরিষ্কার। মানে ওবিসিতে ঠিক যেমন হচ্ছে ঠিক তেমনই, কিচ্ছু লাভ হবে না। আর যেখানে এই অত্যাচারগুলো হচ্ছে বা প্রসঙ্গ উঠছে, বিতর্ক উঠছে, সেই জায়গাতে কি করা উচিত, কি করণীয়, কি কর্তব্য, কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। উল্টে বলা হয়েছে, কিছু কিছু পরিষেবাকে বলা হয়েছে তোমার পশ্চিমবঙ্গে চলে আসো, এসে তোমাদের মাসে মাসে 5,000 টাকা করে দিচ্ছে, এই ভোট পর্যন্ত দেবে 26 ইলেকশন। বেলডাঙ্গার ঘটনায় এই রাজ্যের সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো, তারা সেখানেও কি মুখ থুবড়ে পড়লো? তো এ তো সরকার জানে তো মুক্তি উড়ে পড়বে, কিন্তু বেলডাঙ্গার ঘটনায় সরকার মুসলমানদের পাশে আছে, অর্থাৎ দাঙ্গাকারীদের, মুসলমানদের ঠিক বলবো না, দাঙ্গাকারীদের পাশে আছে। এ কথা বলে দাঙ্গাকারীদের সম্মানিত করা হলো। পাশে আছে, হেরে গেছে কি আছে, লোক সব ভুলে যাবে, কিন্তু পাশে আছে, এই বার্তাটাই তো ভোট লাগবে। ভোটের জন্য এই বার্তাটা লাগে, জয়লাভ লাগে না। আমি বলবো এগিয়ে আসছে নির্ঘণ্ট। মার্চের প্রথম সপ্তাহতেই বাংলায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা। এপ্রিলের প্রথম সপ্তাহতেই হতে পারে নির্বাচন। এক বা দু দফায় ভোট প্রস্তুতির সম্ভাবনা রয়েছে। এই টাইম লাইন কি শাসক দল না বিরোধীদের পক্ষে বেশি অনুকূলে যাবে স্যার? কি বলবেন? আমি এসব নিয়ে কিচ্ছু বলবো না। এখনো অনেক শোধ যাবে। এসআইআর নিয়ে কে কি পলিটিক্স করতে পারে এটা দেখার আছে। এসআইআর চ্যাপ্টার যতক্ষণ না ক্লোজ হচ্ছে ততক্ষণ কোনো কিছু বলা খুব দুষ্কর। এসআইআর ক্ষেত্রে মতুয়ারা ক্ষতিগ্রস্ত হলে সেটা বিজেপির বিপক্ষে যাবে, পরিষ্কার করে বলে রাখছি। আর এসআইআর করার ক্ষেত্রে অন্যায়ভাবে মুসলমানদের, যদি কোনো মুসলমানকে যদি ক্ষতিগ্রস্ত করা হয়, তাহলে সেটাও বিজেপির বিপক্ষে যাবে। উল্টোটা হলে সবটাই বিজেপির অনুকূলে যাবে। এটা পরিষ্কার হচ্ছে এসআইআর কে নির্বাচন কমিশন কিভাবে পরিচালনা করছে, এবং পলিটিশিয়ানরা এসআইআর কে কিভাবে মিসগাইড করছে বা মিসইউজ করছে, তার উপরে জনগণ কতটা বিভ্রান্ত হয়েছে, কে কতটা জনগণকে বিভ্রান্ত করতে পেরেছে, দিদির কাছে পারবে না। ওরে ভাব, বিভ্রান্তকরণে রাজ্যের কেন দেশের মধ্যে এক নম্বর, বিশ্ব একটা স্থান দখল করে নিতে পারে, দিদি নাম্বার বাদ। দিদির পক্ষে অনেক কিছুই সম্ভব। আর আমাদের সমাজে সমাজকর্মীরা রয়েছে, বিরাট বিরাট একদম ত্যাগী মহাপুরুষ, যেমন আক্তার আলী, আমি বলেছিলাম না, তাকে তো পুরো দেবতা বানিয়ে দিল মিডিয়া। আমি প্রথম বলেছিলাম সেই যখন আরজি করের ঘটনা ঘটে, উনি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, যে লোকটা চিটিংবাজ, লোকটা ফ্রড, লোকটা ধান্দাবাজ, আমি একলা গোটা পশ্চিমবঙ্গে চিনতে পারলাম, জানতে পারলাম, আমি একলা। এখন কি মনে হচ্ছে তিনি আত্মসমর্পণ করেছেন এতদিন পরে,
তার জেল হেফাজতে নিতে দেওয়া হয়েছে। তিনি ফ্রড চিটিংবাজ। পশ্চিমবঙ্গের লোক যদি চিটিংবাজ লোকদেরকে মহাপুরুষ ভাবতে পারে, এ জাতির দুর্ঘটনা ঘটবে, এই জাতির ভাগ্যে কষ্ট আছে এবং কষ্ট পেতে হবে। তাই যারা ভোট দিচ্ছে, সেই ভোটার, তারা যে কি ভেবে ভোট দিচ্ছে ঈশ্বর জানে, আর তারাই জানে। আসলে জাতি মরে গেছে, জাতির গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ, পচন ধরে গেছে। বকেয়া ডিএ নিয়ে আমরা দেখেছিলাম যে আপনি নিজে যেদিনকে ডিএনএস অ্যালাউন্সের ভার্ডিক্ট এলো, সেদিনকে আমি আপনার প্রতিক্রিয়া নিয়েছিলাম। সেদিনকেও আপনি বলেছিলেন যে আপনি রীতিমতো আশা হারিয়ে ফেলেছেন যে এ রাজ্যে কখনো ন্যায়ের দাবি পাওয়া যাবে কিনা, বা দাবি করেও সেই ন্যায় বিচার হবে কিনা। কার্যত আমরা দেখলাম সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আসার পরে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রীতিমতো বললেন যে তাদের একটি কমিটি গঠন করা বাকি আছে এবং তারা আবার রিঅ্যাপিল করতে চলেছেন বা কিউরিটিভ পিটিশন ফাইল করতে চলেছেন সুপ্রিম কোর্টে। আমি সেক্ষেত্রে বলবো যে বকেয়া দিয়ে নিয়ে মন্তব্য রীতিমতো এড়িয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম নির্দেশের পরেও কবে পাওয়া যাবে টাকা, উঠছে প্রশ্ন, কি বলবেন? আমি তো যারা আনন্দ করছে তাদেরকে আমি আনন্দ করতে বারণ করতে, তারা মুরগি হচ্ছে পুরো। 25% বকেয়া দিয়ে দিতে বলেছিল বছর খানেক আগে, 25%, সেটা হাত ছাড়া হয়েছে, দেয়নি। আবারও 25% দিতে বলেছে, দেবে না। ছুতো খুঁজবে যে কমিটি হচ্ছে, তদন্ত হচ্ছে, আসলে দেবার ইচ্ছা নেই, দেবে না। সুপ্রিম কোর্ট কি করে এটা দেখার। তবে সুপ্রিম কোর্টের প্রতি মানুষ আস্থা থাকবে। মানুষ বিভ্রান্ত, মানুষ হাসি ঠাট্টা জায়গায় চলে যাচ্ছে, হাসি ঠাট্টা জায়গায়। শুনবে না। আমি তো বলেছি ইডির কাছ থেকে ফাইল নিয়ে যাওয়া পালিয়ে গেছে, সুপ্রিম কোর্টের জাস্টিস কাছ থেকে দিদি ফাইল নিয়ে পালাইনি, এটা জাস্টিস সৌভাগ্য। ওখান তিনি পালাতে পারতেন। আমাকে এসে বেশি বলাবেন, উত্তেজিত করবে না। আসলে আমার নিশ্চিত করে ধারণা, দিদি এই 25% বকেয়া দিয়েকে বিষ বাও জলে ফেলবে। ধন্যবাদ। আমি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে, শেষ কয়েকটা প্রশ্ন। এই মুহূর্তে দাঁড়িয়ে কোন দল, কোন রাজনৈতিক দল ঠিক কোন জায়গায় দাঁড়িয়েছে? তৃণমূলের ভাতা ঘোষণা কি ভোটের আগে, নির্বাচনের আগে তৃণমূলের মাস্টার স্ট্রোক? তার মধ্যে আবার এক তৃণমূল নেতার যুবসাথী প্রকল্প নিয়ে মন্তব্য ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলছেন গুটকার টাকা তো এবার দিদিই দেবেন। কি বলবেন? সব দেবে দিদি। মনমোহিনী, জনমোহিনী, সব মোহিনী, মহামোহিনী তিনি। তিনি সব করবেন, সব বলবেন। তিনি জানেন বাঙালি জাতকে কিনতে গেলে কি কি ব্যবহার করতে হয়, কোন কোন জিনিস দিলে বাঙালি জাতি বিক্রি হয়ে যাবে। তাই ভান্ডার টান্ডার বেড়ে গেছে। আর তিনি যে কথা, ঠ্যাং ভাঙার গল্পটা নেই, অনশনের গল্প নেই, সিএ এর গল্প নেই। দিদির ওই বলেছে আগেরা, সেই মহান ভাষণ রোজ মাইকে বাজবে। কোথায়? সুপ্রিম কোর্টে যে ভাষণ তিনি দিয়েছেন, ওটা লোক নেবে, খাবে। ও দিদির মতো পণ্ডিত লোক পৃথিবীতে নেই। বলুন রাজনৈতিক দলগুলো কোন জায়গায় দাঁড়িয়েছে? কোনো জায়গা না। দিদি 1 নম্বরে আছে। দিদি 1 নম্বরে থাকবে কিনা সেটা আগামী বলে দেবে। বিজেপি কি করছে তার উপর নির্ভর করছে। বিজেপি কি মোল্লা ভোট চায়? বিজেপি কি জনগণের পাশে দাঁড়াবে? বিজেপি কি যে যারা সমর্থক, যারা কর্মী, তাদের সুরক্ষা দেবে? দিদি কি বিজেপি কি যোগ্য লোকদেরকে আবার নতুন করে মূল্যায়ন করবে? বিজেপির হাতে আছে, দিদি দিল্লির হাতে আছে। যখন ইডির ফাইল নিয়ে চলে গেল, তারপরে যদি সবাই চুপ থাকে, তাহলে লোকের কাছে কি বার্তা গেল? পরিষ্কার কথা। হতেই পারে, ভাতা লোক চায়। কে চায় না বলো তো? পাশের বাড়িতে লোক জিজ্ঞেস করো তো, আইপিএস এর বউ, সে ও ভাতা চায়। হ্যাঁ। অধিকারী বলছেন তৃণমূল 100-র নিচে নামছে, বিজেপি 200 সিট পাবে। দেখো ভাই, ও বলবে এক। শুনুন, অ্যাকচুয়ালি তো বিজেপির তো পাওয়ার কথা ছিল। মানুষের কি ক্লান্তি আসেনি? আচ্ছা বলো তো, পশ্চিমবঙ্গে কি পরিবর্তন দরকার ছিল না? তুমি ঠান্ডা মাথায় চোখটা বন্ধ করে বলো, হ্যাঁ পরিবর্তন দরকার ছিল। যে কোনো তৃণমূলের লোক এটা বলবে। তাহলে পরিবর্তনে কে আসবে? সিপিএম আসার কোনো জায়গা নেই, তৃণমূল কংগ্রেস আসার কোনো জায়গা নেই, মুসলিমদের 3টে দল আছে, জোট প্রার্থীও ওদের আসার কোনো সম্ভাবনা নেই। একটাই দল আছে, এটা বিজেপি। বিজেপি ঠিক করে চলে, তাদের আসার তো সম্ভাবনা ছিল। 21-এই তো তারা চলে আসতো, যদি ঠিক মতো করে তারা ওই আসন মানে হচ্ছে ক্যান্ডিডেট নির্বাচন করতে পারতো, কর্মী সমর্থকদের পাশে ঠিকভাবে দাঁড়াতে পারতো, বুথ লেভেলে সংগঠন ঠিকভাবে করতে পারতো, দিল্লি ঠিকভাবে নজরদারি করতে পারতো, যোগ্য নেতৃত্বের জায়গা আনতে পারতো। আনেনি। 26-এ সেই থেকে যদি শিক্ষা নিতে পারে, তাতে লাভ হবে। বিকল্প যে মানুষরা চাইছে, আমাকে তো প্রচুর মানুষ কান্নাকাটি করে বলে, দাদা এই অবসান কি হবে না? দাদা অবসান কি হবে না? তাকে বিজেপি হাত শক্ত করতে চায়। তারা তো বিজেপি করতে চাইছে, তারা তো বিকল্প দল করতে চাইছে, তার বিকল্প একটা দলকে ক্ষমতা আনতে চাইছে। কিন্তু সেটা সম্ভব কি করে? সংগঠন ঠিক করতে হবে, দিল্লিকে চাইতে হবে। সেনজিৎ চট্টোপাধ্যায় কি বিজেপিতে জয়েন করছেন? সুকান্ত মজুমদার যেভাবে পৌঁছে গেলেন ওনার বাড়িতে, তাতে জল্পনা তুঙ্গে।
আচ্ছা কি হবে, ওটাও জিত আছে না, ও অভিজিৎ প্রসেনজিৎ, এই জিতটা ভুলে গেছিলাম আর কি। ওই জিতে জিতে মিলে গেছে। আচ্ছা আচ্ছা প্রসেনজিৎ যদি বিজেপিতে আসে লাভটা কি? প্রসেনজিতের যারা ফলোয়ার তারা কি বিজেপিকে ভোট দেবে নাকি? তাহলে তারা প্রসেনজিৎকে দেখতে আসবে, কিন্তু ভোটটা অন্য পার্টিকে দিয়ে দেবে। এতে কিছু হয় না। যোগ্য লোক চাই যার ভোট এনে দিতে পারে, এমন কিছু যোগ্য লোক পশ্চিমবঙ্গে আছে। সেটা নিশ্চয়ই প্রসেনজিৎ নয়, ঋতুপর্ণা নয়, শ্রাবন্তীও নয়, পায়েলও নয়, কেউ না। যারা সঠিক মানুষ, যারা মানুষকে দিশা দেখায়, যারা মানুষের জন্য গায়ের ঘাম ঝরায়, যারা মানুষের জন্য রক্ত ঝরায়, সেই মানুষগুলোকে যদি এরা খুঁজে পায়, কাজের কাজ হবে। নতুবা এই ঝকঝকে তকতকে লকলকে ধকধকে টালিগঞ্জকে তুলে আনো কিচ্ছু হবে না। ধন্যবাদ।